আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন নিরাপদে আছেন আমাকে ক্লিয়ার কাট শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো লেকচার নাম্বার 2 আর্টিকেল প্রথম লেকচারে আমরা পড়েছিলাম নাউন এরপরে আমরা পড়বো আর্টিকেল নাউনের পরে আর্টিকেল পড়া এটা জরুরি কারণ আর্টিকেলের ব্যবহারটা টোটালি নাউন কেন্দ্রিক এখন পর্যন্ত এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছি 9টার মতো প্রাইমারি পরীক্ষায় 9টার মতো প্রশ্ন পেয়েছি আলহামদুলিল্লাহ এই 9টা প্রশ্নের আলোকে আমাদের লেকচারটা থাকবে প্লাস নতুন করে আসতে পারে এমন কিছু নিয়ম নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ আচ্ছা তো যারা যুক্ত হচ্ছে তারা জানাচ্ছে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে সমস্যা নেই প্রথমত আপনারা একটু স্মরণ করতে থাকেন আর্টিকেল এই বিষয়টা খুব জটিল নাকি সহজ ছোটবেলা থেকে আর্টিকেল আপনারা পড়ে এসেছেন এরপরও কোথাও যেন একটা গ্যাপ আছে আপনি মনস্থির করেন যে ইনশাল্লাহ আজকের পর আর আর্টিকেল নিয়ে কোনো সমস্যা হবে না আমরা কিছু তথ্য এখানে দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এখানে কি আছে এইখানে আর্টিকেল রিলেটেড বেশ কিছু তথ্য আছে এই তথ্যগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন এসেছে এমন কিছু আছে লক্ষ্য করুন আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক এই কথার মানে কি পদাশ্রিত নির্দেশক এই কথার মানে হচ্ছে পথকে নির্দেশ করে পথকে দুইভাবে নির্দেশ করা যায় পথকে সুনির্দিষ্ট করা যায় আর পথকে হচ্ছে অনির্দিষ্ট করা যায় আর এখানে খেয়াল করেন যে আর্টিকেল হলো মূলত অ্যাডজেক্টিভ যা কোনো নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নির্দেশ করে এই দুইটা ব্যাপার তার মানে আমরা বুঝলাম যে আর্টিকেল দ্বারা দুইটা বিষয় আমরা বুঝতে পারবো নাম্বার ওয়ান এটা নির্দিষ্ট হবে অথবা এটা অনির্দিষ্ট হবে এই দুইটা বিষয় এর বাইরে কিছুই নাই এরপর দেখেন যে আর্টিকেলের ব্যবহার নাউন কেন্দ্রিক আর্টিকেলের ব্যবহারটা নাউন কেন্দ্রিক আর্টিকেলের ডান পাশে অবশ্যই নাউন থাকতে হবে একেবারে কড়া ভাষায় বলে দিয়েছে যে আর্টিকেলের ডান পাশে অবশ্যই নাউন থাকতে হবে ডান পাশে নাউন ব্যতীত আর্টিকেল বসানো যাবে না আর্টিকেল ইজ ইউজড বেসড অন প্রোনাউন্সিয়েশন অবলিক সাউন্ড প্রথম চয়েস হচ্ছে প্রোনাউন্সিয়েশন আর যদি প্রোনাউন্সিয়েশন আপনি না পান সেক্ষেত্রে সাউন্ড উত্তর করা যাবে নো আর্টিকেল ইজ নিডেড বিফোর প্রোনাউন আচ্ছা এই তথ্যটুকু মুখস্থ করতে পারবেন কে কে একটু বলেন দেখি এই তথ্যটুকু মুখস্থ করা যাবে কিনা ইয়েস অর নো এই তথ্যটুকু মুখস্থ করা যাবে কিনা একটু জানান আমি আবার বলছি যে আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ এইটা একটা নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নির্দেশ করবে নাম্বার ওয়ান আর্টিকেলের ডান পাশে অবশ্যই নাউন থাকতে হবে আর্টিকেলের ডান পাশে নাউন না বসালে কোনো কর্মে আর্টিকেল বসানো যাবে না এইটুক তথ্য মনে রাখতে পারবেন কি পারবেন না আমাকে এখনই কমেন্টে জানান ইনশাল্লাহ এরপরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব ওকে আচ্ছা চলুন তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই এইটুক ক্লিয়ার আছে এবার দেখেন এইখানে খুব চমৎকার কয়েকটা বিষয় বাক্যে আর্টিকেল বসে নাউনের জন্য কিন্তু আর্টিকেলগুলো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে বসে কথাটা বুঝে নিন কথাটা আবার খেয়াল করেন বলছে বাক্যে আর্টিকেল বসে নাউনের জন্য কিন্তু আর্টিকেল নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে বসে পূর্বে বসে মানে হচ্ছে পূর্বে বসতে পারবে বসতে পূর্বে বসতে পারে পারে পূর্বে বসতে পারে মূল কথা হচ্ছে যে আর্টিকেল আপনি বসাচ্ছেন ফাইন এটা বসাচ্ছেন কারণ নাউনের জন্য বসাচ্ছেন বাট আর্টিকেল নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে বসতে পারে আর্টিকেলের ডান পাশে অবশ্যই নাউন থাকতে হবে এইখানে পজিশনটা দেখেন যেমন পজিশনটা কি আছে খুব ভালো করে খেয়াল করেন যে আর্টিকেল এরপরে নাউন আর্টিকেল ডান পাশে কিন্তু নাউন আছে নাউন 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 কিন্তু আছেই ডান পাশে আর্টিকেল 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 এখন প্রশ্ন হচ্ছে এইখানে একটা ব্যাপার আছে
ব্যাপারটা হচ্ছে এই যে আপনি আর্টিকেল নাউনের মাঝখানে অ্যাজেক্টিভ আনতে পারবেন, অ্যাডভার্ব অ্যাজেক্টিভ আনতে পারবেন, কোনো সমস্যা নাই। তার মানে আমরা যদি হিসেব করি, একেবারে হিসেব করে বলি, আর্টিকেল কার কার পূর্বে বসে? আর্টিকেল নাউনের পূর্বে বসে, আর্টিকেল অ্যাজেক্টিভের পূর্বে বসে, আর হচ্ছে আর্টিকেল অ্যাডভার্বের পূর্বে বসে। তবে কথাটার মধ্যে একটা ফাঁক আছে। ফাঁকটা আছে কিরকম? যে আর্টিকেল নাউনের পূর্বে বসে, আর্টিকেল অ্যাজেক্টিভ পূর্বে বসে, আর্টিকেল অ্যাডভার্বের পূর্বে বসে। মূল ব্যাপারটা হচ্ছে আর্টিকেল বাক্যে বসেছে কিন্তু নাউনের জন্য। নাউনের জন্য বসেছে, বাট প্রয়োজনে আপনি আর্টিকেলটাকে অ্যাজেক্টিভের পূর্বে বসাতে পারবেন, অ্যাডভার্বের পূর্বেও বসাতে পারবেন। বাট কথা হচ্ছে ডান পাশে কিন্তু নাউন রাখতেই হবে। যেমন এইখানে এই ছকটা একটু দেখেন। এই ছকটা দেখলে আই থিংক ধারণাটা একেবারে স্বচ্ছ পানির মতো হয়ে যাবে, একেবারে স্বচ্ছ পানির মতো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যেমন এখানে পাচ্ছি হি ইজ আ বয়। এখানে দেখুন সরাসরি নাউনের পূর্বে বসেছে। এইখানে হি ইজ আ গুড বয়, এখানে সে বসেছে অ্যাজেক্টিভের পূর্বে বসেছে, বাট তার সামনে কিন্তু নাউন আছেই। এইখানে সে ভেরি অ্যাডভার্বের পূর্বে বসেছে, বাট তার সামনে কিন্তু নাউন আছে, অর্থাৎ ডান পাশে নাউন আছেই। এখন যদি কখনো আপনার মনে হয় যে না আমি এই নিয়ম মানবো না, আমি মানবো না এই নিয়ম, যেমন এইখানে আছে, খেয়াল করেন যেটা আমরা পাচ্ছি ইজ এ গুড বয়। আপনি যদি এখানে এটাকে তুলে দেন তাহলে বয়টাকেও তুলে দিতে হবে, এই দুটোকে সরাই দিতে হবে। আপনি হয়তো বলবেন হি ইজ এ গুড বয়, অথবা বলতে হবে হি ইজ। আমি আবার দেখাচ্ছি সেন্টেন্স দুটোকে, একটু সুন্দর করে আবার দেখাচ্ছি। যেমন আর্টিকেলের খেলাটা কোন জায়গায়? আপনি যদি এখানে এ না বসান তাহলে এই বাক্যটা কিরকম লিখতে পারবেন? লিখতে পারবেন এরকমটা লিখতে পারবেন, জাস্ট এ মিনিট, হি ইজ গুড, এরকম আপনি লিখতে পারবেন। আবার এইখানে যদি আর্টিকেল ব্যবহার করতে না চান তাহলে আপনি এভাবে লিখতে পারবেন, হি ইজ ভেরি গুড। মূল ব্যাপারটা হচ্ছে আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে এই, আমরা মনে করি যে অ্যাডভার্বের পূর্বে মনে হয় যে আর্টিকেল পড়ছে। কথা সত্য, এই অ্যাডভার্বের পূর্বেই বসেছে, বাট সে বসেছে নাউনটার জন্য। যখনই আমি এই আর্টিকেল সরাই দিছি, সামনে থেকে নাউনও সরে গেছে। হয়তো বাক্যটা এরকম, হি ইজ এ ভেরি গুড বয়, অথবা হি ইজ ভেরি গুড। আপনার কাছে মনে হতে পারে যে এটা সম্ভবত এটা মনে হয় যে অ্যাজেক্টিভের পূর্বে বসছে। হ্যাঁ, ঠিক আছে, বাট বসেছে নাউনের জন্য। যখন আপনি এই আর্টিকেল সরাই দিলেন, নাউনও সরে গেল, হি ইজ গুড। শুধু অ্যাজেক্টিভের পূর্বে বসাতে পারবেন না, শুধু অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসাতে পারবেন না। যদি বসাইতে চান এর ডান পাশে অবশ্যই নাউন লাগবেই লাগবে। তাহলে এই হচ্ছে চমৎকার একটা সমীকরণ। এই সমীকরণটা কে কতটুকু বুঝলেন আমাকে একটু জানাবেন। যে নাউনের পজিশনটা বুঝলেন কিনা, যে একটা বাক্যে নাউনটা আর্টিকেলটা বসবে নাউনের জন্য, বাট সে নাউনের সাথে নাউনের উপস্থিতি নিশ্চিত করে অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে, অ্যাডভার্বের পূর্বে বসতে পারে। জাস্ট এইটুকুই। আমার কথাটি ক্লিয়ার বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। ইনশাল্লাহ এরপরে আমরা সামনে ধীরে ধীরে এগিয়ে যাব। অর্থাৎ আর্টিকেল বিষয়টাকে একেবারে ফেলনা মনে করবেন না। এটা একেবারে ফেলনা, এইটা মনে করলে কিন্তু ভুল হবে। আচ্ছা, এবার আসেন নেক্সট কি আছে আমরা সেইটাই যাব। কিছু ভুল ধারণা আছে, ইনশাল্লাহ এই ভুল ধারণাগুলো কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। আর্টিকেল রিলেটেড প্রশ্নের উত্তর করার পূর্বে ভেবে দেখতে হবে যে নাউনটির পূর্বে আর্টিকেল বসাচ্ছি, সেই নাউনটিকে অনির্দিষ্টভাবে বোঝানো দরকার নাকি নির্দিষ্টভাবে বোঝানো দরকার। কেন এই কথা বললাম দেখেন, কেন বললাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কখনো কখনো আমরা পাই এ পেন, আবার কখনো কখনো আমরা পাই দি পেন। ক্লিয়ার? আবার দেখবেন কখনো কখনো পাচ্ছি আমরা এরকম
অ্যান এগ, আবার কখনো কখনো আমরা পাচ্ছি দি এগ, এরকমটা পাচ্ছি। একটু বিচার বিশ্লেষণ করে দেখেন তাহলে সমস্যাটা কোথায়, ওয়ার লাইজ দ্য প্রবলেম, প্রবলেমটা কোথায় সেটা আমাদের একটু গোড়ায় যেতে হবে, সমস্যাটা কোথায় সেইটা খুঁজে বের করতে হবে। এখন যেই পেনের পূর্বে এ, আবার সেই পেনের পূর্বে দি, যেই এগের পূর্বে এন, যেই আবার সেই এগের পূর্বে দি, সমস্যাটা কোথায় লক্ষ্য করেন। তার মানে সমস্যা কিন্তু এ এন এর না, সমস্যাটা হচ্ছে নাউনটার। আপনি যখনই কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসাতে যাবেন প্রথমেই আপনি এইটা খুঁজে বের করবেন, এইটা আগে ডিসাইড করে নেবেন যেই নাউনটার পূর্বে আপনি আর্টিকেল বসাতে যাচ্ছেন এই নাউনটাকে নির্দিষ্ট করা দরকার নাকি অনির্দিষ্ট করা দরকার। নাউনটাকে নির্দিষ্ট করা দরকার হলে দি বসাবেন, আর যদি অনির্দিষ্ট করা দরকার হয় বাক্যের সেন্স যদি বলে যে অনির্দিষ্ট করো তাহলে আপনি এ অথবা এন বসাবেন। কখন এ বসাবেন, এ বসাবেন তখন যখন এটা অনির্দিষ্ট, রাইট। সেক্ষেত্রে একটু কথা আছে, কনসার্ন হলে এ, ভাওয়াল হলে এন, আমরা ছোটবেলা থেকে এইটা পড়ে আসছি। বাট এটা যে সব জায়গায় বসানো যাবে না এইটা আর আমরা বুঝি নাই, এই জন্য আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এইটা আগে নিশ্চিত। এইটা নিশ্চিত হওয়ার পর এরপরে বি বসান অথবা এ বসান অথবা এন বসান, কোনো প্রবলেম নাই। যেমন আসেন আমি দুইটা বাক্য আপনাদের দেখাচ্ছি। আমি লিখলাম আই বট অ্যান এগ, দ্য এগ ওয়াজ স্মল। খুবই চমৎকার, খেয়াল করেন। কেন চমৎকার বললাম এর পেছনে কারণ আছে। দেখেন এইখানে প্রথমবার কিন্তু অ্যান এগ লিখলাম, দ্বিতীয়বার লিখলাম কি দি এগ, এই কাহিনীটা কি? এর মানে যখন আমি প্রথমবার এটা লিখলাম তখন এটা ছিল অনির্দিষ্ট, যে আমি একটা ডিম কিনেছি, আই বট অ্যান এগ, আমি একটা ডিম কিনেছিলাম, দ্য এগ ওয়াজ স্মল, ডিমটা ছিল ছোট, ডিমটা ছিল ছোট। প্রথমবার যখন কোনো কিছু ইন্ট্রোডিউস করা হয়, প্রথমবার আপনি যদি কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন সেটা অনির্দিষ্ট হয়, আর দ্বিতীয়বার যখন বলবেন তখন সেটা নির্দিষ্ট হয়। যেমন আমি একটা গল্প বলি আপনাদের, এই গল্পটা শুনলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখি আমাদের সাথে কারা কারা আছে। যেমন এখানে রুবেল আছে, রুবেল তো হিরো। রুবেল যে কাজটা করলো, রুবেল আমাকে একটা গল্প বললো, এরকম কি গল্প বললো, বলে এই যে তার আজকে আসার পথে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছে, ধাক্কা লেগেছে। খেয়াল করেন কথাটা, লক্ষ্য করেন, মজা করছি না কিন্তু। স্যার আজকে বাসায় আসার পথে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছে। বাসায় আসার পথে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছে। পরদিন সেই মেয়েটি আমার মোবাইল নাম্বার চেয়েছে। খেয়াল করেন। আচ্ছা বলেন দেখি এখানে অনির্দিষ্ট কোনটা আর নির্দিষ্ট কোনটা, কোনটা নির্দিষ্ট হইল? কেন আমি নির্দিষ্ট করলাম? দেখেন প্রথমবার যখন কিছু বলা হয় তখন সেটা কিন্তু অনির্দিষ্ট, অনির্দিষ্ট চিনি না, জানি না। বাট দ্বিতীয়বার যখন সেই কথাটা আমি বলি তখন কিন্তু সেটাকে নির্দিষ্ট করি। কিভাবে নির্দিষ্ট করি? দেখেন এই যে আসেন, এইখানে একটা ক্লু আছে।
একটা নাউনের পূর্বে যখন কোনো অথবা এক চলে আসে তখন সেটা কিন্তু অনির্দিষ্ট। আর পরে যখন টিটা চলে আসে, টিটা, টিটা অথবা এটা চলে আসে তখন কিন্তু সেটা কি হয়? নির্দিষ্ট হয়ে যায়। কারণ আমি আপনাদের খুব সংক্ষেপে বিষয়টা ক্লিয়ার করি। খুব সংক্ষেপে রুবেল, রুবেল আবার মন খারাপ করো না। রুবেলকে মন খারাপ করলে তো বিপদ যে কি ব্যাপার? আমার নামে এত বড় একটা বদনাম করলো স্যার। হ্যাঁ? ১ম দিন মেয়েটা অনির্দিষ্ট হলো আর ২য় দিন মেয়েটা নির্দিষ্ট। গুড, গুড। এই যে অধরা শেখ। সে বলছে একটা মেয়ে নির্দিষ্ট। এক কখনো নির্দিষ্ট না। এক কথার মানে কি? আজকে শিখে নাও। এক কথার মানে হচ্ছে অনেকের মধ্যে এক। যদি বলি আমার একটা কাজের মেয়ে দরকার। দুনিয়াতে হাজারো কাজের মেয়ে আছে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে হাজারো কাজের মেয়ে আছে বাট আমার দরকার কয়টা? একটা। ইউ ক্যান চুজ এনিওয়ান। এক শব্দ কখনো নির্দিষ্ট নয়। এক হচ্ছে সংখ্যা। সংখ্যা দ্বারা কখনো নির্দিষ্ট করা যায় না। নির্দিষ্ট করা যায় স্থান দ্বারা। স্থান। সেই মেয়েটি। এই যে সেই মেয়েটি। মেয়েটি। আপনি যদি সেই নাও ধরেন, সেই ধরলেন না। বাট যখন আপনি বললেন মেয়েটি, তখন টি চলে আসছে, নির্দিষ্ট হয়ে গেছে। বাট যখন আমি মেয়ের পূর্বে এক লাগাইলাম, একটা, পূর্বে, পূর্বে, অর্থাৎ পূর্বে যখন কিছু যুক্ত করবেন তখন সেটা কিন্তু ভাই অনির্দিষ্ট। আর পরে যখন যুক্ত করবেন তখন সেটা নির্দিষ্ট। নাউনের পূর্বে যখন যুক্ত করবেন অনির্দিষ্ট, পরে যখন যুক্ত করবেন সেটা নির্দিষ্ট। প্রথমবার যে কোনো কিছু অনির্দিষ্ট থাকে। কারণ আমি যদি বলি এইখানে যতগুলো আছে, যে আমি বললাম এরকমটা, যে 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 কি বললাম, গিভ মি, আমাকে একটা কলম দাও। প্রথমবার অনির্দিষ্টই থাকে। কলম দাও। আই ডোন্ট লাইক অ্যান আইডল ম্যান, আমি কোনো অলস লোক পছন্দ করি না। অ্যান মানে হচ্ছে কোনো। যখন বলি যে ইংরেজিতে বলা হয় আমি আই ডোন্ট লাইক অ্যান আইডল ম্যান, আমি একজন অলস লোক পছন্দ করি না। বাট বাংলাতে এটা কনভার্ট করলে এক মানে হচ্ছে সব। বাংলাতে এটা যদি কনভার্ট করি এক মানে হচ্ছে সব। ক্লিয়ার? এরপর খেয়াল করব পরবর্তী যেটা আছে সেটা একটু দেখি। যেমন হি লিডস, সে একটা আয়েসি জীবন যাপন করে। দি পেন ইজ মাইন, কলমটা আমার। কলমটা আমার। যখন বলছে কলমটি আমার, বাট একটা কলম আমার এটা বলা যায় না। বলতে হয় কি কলমটি আমার। এই সেন্টেন্সগুলো একটু দেখেন তো আপনারা। ইনশাল্লাহ এরপরে সামনে যাব, এই সেন্টেন্সগুলো একটু দেখেন খুব দ্রুত। নাউনের পূর্বে যখন কিছু যুক্ত করবেন তখন অনির্দিষ্ট। নাউনের পরে যখন কিছু যুক্ত করবেন তখন সেটা নির্দিষ্ট। গিভ মি এ পেন, প্রথমেই আপনি বলতে পারবেন না যে কলমটি আমাকে দাও। মানে এটা হচ্ছে কিতাবের কথা, বইয়ের কথা, যে প্রথমবার যে কোনো কিছু এটা অনির্দিষ্ট থাকে। ক্লিয়ার? প্রথমে আপনি বলতে পারবেন না যে কলমটি, এই যে অপরিচিত লোক, দোকানদারকে যে আপনি কি বলেন, ভাই আমার একটা কলম দেন। এরপর বলি যে এই কলমটার দাম কত। প্রথমবার কিন্তু কথা একটাই, একটা কলম দেন। ইভেন এটাও বলি যে একটা লাল কলম দেন। দ্বিতীয় বাক্যটা হয় দাম কত, মানে কলমটির দাম কত। আমি সঞ্জিতের কথাটা ক্লিয়ার করি। সে বলছে গিভ মি আ পেন, হয় কিনা? হয়। তাহলে প্রথমে এটা এটা নিতে হবে। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল। গিভ মি আ পেন। সঞ্জীব, ভাইয়া বুঝছো কিনা একটু? একটু আমাকে কনফার্ম করতে হবে ভাই, এবার বুঝছো কিনা? গিভ মি এ পেন আর গিভ মি দা পেন।
এই বেসিক কথাগুলো কেউ বলে না। লিডস এ কমফোর্টেবল লাইফ, স্যার এখানে এ না দিলে অথবা আর্টিকেল না দিলে কি হবে? না, লাইফ কমন নাউন, কমন নাউনকে হয়তো প্লুরাল করতে হয় অথবা এটার পূর্বে এ অ্যান বসাতে হয়। এবার সঞ্জিতের কথার যেটা বলতে চাইছে সেটা প্রথমে বলে নিতে হবে যে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল, গিভ মি দ্য পেন। এই বেসিক কথাগুলো বলে না, কেন বলে না আই ডোন্ট নো। ম্যাক্সিমাম টিচাররাই কথাগুলো বলে না। বলেন, এটা অসাধারণ আইডিয়া না? তবে একটু বলেন দেখি। ঠিক এই কথাগুলো কে শুনেছেন, কোথায় শুনেছেন? আর এটা আমি বলবো, শাওন, শাওন, সিংহ, প্রণয়, এটা আমি বলবো। বাট আমি যে কথাগুলো বললাম এই ধারণাটা, এই ধারণাটা কোথায় পেলেন? রাইট? অনেক কিছু আছে, গবেষণা করা লাগে। এগুলো দীর্ঘদিন গবেষণা করে করে বিষয়গুলো ক্লিয়ার করলাম। ওকে? আচ্ছা, এবার আসেন এই যে দেখেন কিরকম বেসিক রুলসটা কি খেয়াল করেন। বেসিক রুলস বলা হচ্ছে দ্বিতীয় নাউনের সাপেক্ষে প্রথম নাউনটি নির্দিষ্ট হয়, দ্বিতীয় নাউনের সাপেক্ষে প্রথম নাউনটি নির্দিষ্ট হয়। কেমন কথা? আমি আপনাদের দেখাচ্ছি কিরকম কথা, সেটা দেখাচ্ছি। অনেকে হয়তো বুঝতেছেন না, বাট আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন তো, এইখানে বলা হয়েছে যে দ্বিতীয় নাউনের সাপেক্ষে প্রথম নাউনটি নির্দিষ্ট হয়। দ্বিতীয় নাউনের সাপেক্ষ, দেখেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কোনো আর্টিকেল নাই। যখন বলা হয়েছে অনেস্টি অফ করিম, খেয়াল করেন, যখন বলা হলো অনেস্টি অফ করিম, তার মানে কিন্তু এই অনেস্টি নির্দিষ্ট হয়ে গেছে। তখন আমার কি লিখতে হয়? দি অনেস্টি অফ করিম। ওয়াটার অফ দিস পন্ড, ওয়াটার অফ দিস পন্ড, খেয়াল করেছেন? ওয়াটার না, কিন্তু এটা ওয়াটার অফ দিস পন্ড, নির্দিষ্ট হয়ে গেছে। কখন আমরা বলি যে পানি স্বচ্ছ? কখনোই বলি না। বলি এই পুকুরের পানি স্বচ্ছ, এই টিউবওয়েলের পানি স্বচ্ছ, এই নদীর পানি স্বচ্ছ। গোল্ড অফ ইন্ডিয়া ইজ নট অফ গুড কোয়ালিটি। তার মানে নির্দিষ্ট করা লাগে যে ইন্ডিয়া স্বর্ণর মান ভালো না। এই মানে দ্বিতীয় নাউনের সাপেক্ষে প্রথম নাউনটা নির্দিষ্ট হয়ে যায়। ক্লিয়ার? যখন একটা নাউন তার সাথে আরেকটা নাউন যোগ করবেন, একটা নাউনের সাথে আরেকটা নাউন যোগ করবেন কি দ্বারা? অফ দ্বারা, তখন দেখবেন যে আগের নাউনটা নির্দিষ্ট হয়ে গেছে। অনেস্টি অফ করিম, মানে এটা সততা নয়, করিমের সততা সুনির্দিষ্ট। ওয়াটার অফ দিস পন্ড, পুকুরের পানি, এই পুকুরের পানি। গোল্ড অফ ইন্ডিয়া, এটা কিন্তু স্বর্ণ না, এটা হচ্ছে ভারতের স্বর্ণ। তার মানে সুনির্দিষ্ট হয়ে যায়। ওকে? ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু ছাড়তে পারি। আর এইটা আমরা বলে দিয়েছি অলরেডি, পরবর্তী নিয়মটা বলে দিয়েছি। জাস্ট এ মিনিট। এই যে খেয়াল করুন, এটা অলরেডি বলে দিয়েছি যে একই বাক্যে কোনো অনুচ্ছেদে কোনো নাউন প্রথমবার উল্লেখ করলে ওই নাউনের পূর্বে এ অ্যান বসে, আর দ্বিতীয়বার উল্লেখ করলে দি বসে। প্রথমবার অনির্দিষ্ট, দ্বিতীয়বার নির্দিষ্ট। আই ওয়ান্ট আই ওয়ান্ট টু বাই এ ফ্লুট, বাট আই কান্ট প্লে দ্য ফ্লুট। খেয়াল করছেন? আই রিড এ গুড বুক, দ্য বুক ওয়াজ অ্যাবাউট দ্য তাজমহল।
দ্য বুক ওয়াজ অ্যাবাউট দ্য তাজমহল। ক্লিয়ার? আমরা কিন্তু সেই পুরোনো কথাই শিখতেছি, পুরোনো টপিকগুলোই শিখতেছি, বাট উই আর এক্সপ্লোরিং সামথিং নিউ। আমরা নতুন কিছু আবিষ্কার করতেছি, নতুনভাবে শিখতেছি, তাই না? সেম টপিক, যেটাকে আমি যদি বলি একেবারে সাহিত্যের ভাষায়, এই যে নতুন বোতলে পুরোনো মদ, মানে একই আর্টিকেল আপনি শিখেছেন দীর্ঘদিন ধরে, বাট হয়তো এটাকে এভাবে চিন্তা করেন নাই। ভাষার ভাষার যে সৌন্দর্য, এটাকে আমরা কখনো চিনতেই পারি নাই। এটাকে সবসময় বার্ডেন মনে হয়েছে। গ্রামার ভাষাকে কত সুন্দরভাবে পথ চলতে সহায়তা করে, বাট এটাকে আমরা ঝামেলা মনে করে বসে আছি, রাইট? কত লজিক, কত সায়েন্স এর মধ্যে আছে। এরপর দেখেন পরবর্তী যেটা আছে, যে কথা বলেছেন যে কখন এ ব্যবহার করবেন আর কখন এন ব্যবহার করবেন, কখন এ আর কখন এন। দারুণ দারুণ, ক্লিয়ার করতেছি কখন এ এন আর কখন এটা কেমনে কি হবে, এটা আমি বলে দিচ্ছি। অসুবিধা ইনশাল্লাহ হবে না, এটা পারবেন। লক্ষ্য করুন, এইখানে অনেক কিছু সুস্পষ্ট হয়ে যাবে। আই হোপ এটা আর অসুবিধার কোনো কারণ হবে না। যেমন ভাওয়েল আমরা কি কি পাই? এ পাই, ই পাই, আই পাই, ও পাই, আর হচ্ছে ইউ পাই। এই কটা হচ্ছে ভাওয়েল, তাই না? খুব ভালোভাবে দেখেন, কয়েকটা ব্যাপার আছে। এ ভাওয়েল, এটা কখনো ঝামেলা করবে না। এ যে ভাওয়েল, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। জীবনের কোনো পর্যায়ে এটা ঝামেলা করবে না। বাট ই, এটাও আমরা জানি ভাওয়েল। এটা দ্বারা কোনো শব্দ শুরু হলে সেক্ষেত্রে অ্যান বসাবো, এটা আমরা জানি। বাট নোটটা খেয়াল করছেন, কখনো যদি ই ইউ পান অথবা ই ডাব্লিউ পান, সেটা কিন্তু কনসোনেন্ট হিসেবে গণ্য হবে। আই ভাওয়েল, কোনো সন্দেহ নাই। বাট এখানে ও এর কথা চিন্তা করেন, ও ভাওয়েল, সমস্যা নাই। বাট ওয়ান যদি কখনো পান, ও দ্বারা শুরু হয় একটা শব্দ, এই ওয়ানের ও কিন্তু কনসোনেন্ট। এছাড়া যত শব্দ আছে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। কথা বুঝতে পারছেন? ওয়ানের ওটাই শুধু কনসোনেন্ট, বাকি সব ও হচ্ছে ভাওয়েল। শামিমা তাবাসসুম লিখছে, স্যার রোজগুলো কি লিখতে থাকবো নাকি এখন শুনে পরে লিখবো? আমরা অলরেডি শিটটা আপলোড করে দিয়েছি, আর হচ্ছে আপনারা নোট করে গ্রুপে পোস্ট করবেন। অলরেডি আমরা আপলোড করে দিয়েছি, এই গেল একটা ব্যাপার। আর মাথায় রাখবেন, কোনো প্রবলেম নাই। এখন শুধু শুনতে থাকেন এবং বুঝতে থাকেন। এরপরে আছে নেক্সটে যেটা আছে সেটা দেখুন। তার মানে ও ওয়ানের ওটাই ঝামেলা, দুনিয়ার যত ও আছে সবই ভাওয়েল, বাট শুধু ওয়ানের ওটা হচ্ছে কনসোনেন্ট। ইউ, এটা ভাই উভয় ধরনের সাউন্ড দেয়। এইচ, এটা উভয় ধরনের সাউন্ড দেয়। এটা ভাওয়েল হতে পারে, এটা কনসোনেন্ট হতে পারে। ইউ 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 সমান ইউ হলে, ইউ সমান ইউ হলে বোঝেন, ইউ সমান ইউ উচ্চারিত হলে, আমি এটা একটু কথা লিখে দেই, তা নাহলে আবার বিপত্তিতে পড়ে যেতে পারি। ইউ সমান ইউ উচ্চারিত হলে, উচ্চারিত হলে, আর ইউ সমান ইউ উচ্চারিত হলে কনসোনেন্ট, আর ইউ না হলে ভাওয়েল, মানে ইউ ইউ উচ্চারিত না হলে এটা ভাওয়েল। আবার এখানে দেখুন, এইচ সমান হ উচ্চারিত হলে কনসোনেন্ট, আর না হলে ভাওয়েল। তাহলে এইখানে জটিলতার বলতে কিছুই নাই। প্রথম কথা হচ্ছে এ শতভাগ ভাওয়েল, ই ভাওয়েল, তবে ঝামেলা হচ্ছে ই এর পরে যদি ইউ থাকে অথবা ডাব্লিউ থাকে, তাহলে সেটি কনসোনেন্ট। আই ভাওয়েল শতভাগ, কোনো টেনশন নাই। ও ভাওয়েল, বাট শুধুমাত্র একটা শব্দ আছে, সেটা হচ্ছে ওয়ানের ওটা কনসোনেন্ট। ইউটা ভাওয়েল কনসোনেন্ট উভয় হবে, এইচটা ভাওয়েল কনসোনেন্ট উভয় হবে। ইউ সমান যদি ইউ উচ্চারিত হয় ওটা কনসোনেন্ট, ইউ সমান যদি ইউ না হয় ওটা ভাওয়েল, এইচ সমান যদি হ হয় ওইটা কনসোনেন্ট, এইচ সমান হ না হলে ওইটা ভাওয়েল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এইখানে কিছু এক্সাম্পল দেখব। জাস্ট আপনারা 30 সেকেন্ডের জন্য এটা দেখেন, এরপর আমি এক্সাম্পলে যাচ্ছি। 30 সেকেন্ডের জন্য এটা দেখেন, এরপরে আমরা এক্সাম্পলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখুন,
এরপরে আসল মজাটা, ভাবনায় পরিবর্তন আনতে হবে। অনেকে গ্রামারটাকে আজরাইলের চাইতে বেশি ভয় পায়, এরকম একটা অবস্থা। যেহেতু হাজার হাজার শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ হয়েছে, তো এই বিষয়গুলো একেবারেই চোখে দেখা। যেমন দেখেন ইউ, এটা কিন্তু ইডাব্লিউ, তার মানে সেক্ষেত্রে কিন্তু এ ইউ হবে। আমরা জানি ইটা হচ্ছে ভাওয়েল, বাট ই ইউ এটা কনসোনেন্ট। ই ইউ কনসোনেন্ট, বাট যখন এগ বললাম তখন কিন্তু এন এগ। দেখছেন এই ওয়ান, ওয়ানের ও হচ্ছে কনসোনেন্ট, তার মানে এ ওয়ান আইট বেগার। ওয়েসিস 100% ভাওয়েল, এন ওয়েসিস। ওপেন ফিল্ড, ইয়েস, এ ও নিয়ে কোনো ঝামেলা নাই। এবং এই যে আমব্রেলা, আমব্রেলা কি ইউর মতো হয়েছে? হয় নাই, তার মানে এন আমব্রেলা। আগলি ইউর মতো হয়েছে? না, এন আগলি। ইউনিভার্সিটি ইউর মতো হয়েছে? এ ইউনিভার্সিটি। দেখুন তো এইটুক, এইটুক দেখেন তো। এরপরে নেক্সটে যাচ্ছি আমরা। একেবারে মোদ্দা কথা হচ্ছে, মোটা দাগে যেগুলো আমাদের লাগবে প্রাইমারি পরীক্ষার জন্য, এটা আমরা আপনাদের ভালো করে ক্লিয়ার করে দেব। কারণ আমাকে ম্যাক্সিমাম 500 স্টুডেন্টের, 250 স্টুডেন্ট এরকম বলেছে, স্যার আমরা এই কোর্সে যেন শুধু প্রাইমারি ওরিয়েন্টেড থাকে, খুব হাই থটের যেন না হয়। ক্লিয়ার? এখন তাদের আবদারের জায়গা এইটাই, যে যেন খুব হাই থটের না হয়। আমরা অনেক জায়গায় ভর্তি হয়েছি, মনে হয় যে আমাকে বিসিএস ক্যাডার বানাই ফেলবে অথবা ব্যাংকার বানাই ফেলবে। সে ক্লাস লে চলে আসছি, ক্লাস ছেড়ে চলে আসছি, বুঝতে পারি নাই। ক্লিয়ার কিনা? যারা ইংরেজি নিয়ে খুব ঝামেলায় আছেন, আমি একটা বেসিক কোর্স শুরু করব। বেসিক কোর্স না, জাস্ট ওটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে জব প্রত্যাশী সবাই করতে পারবে। আপনি যদি আমার দু একটা ক্লাস, আজকে সেকেন্ড ক্লাস, গ্রামার নিয়ে আমার ভাবনাটা যদি অনুধাবন করতে পারেন, আমার মনে হয় আপনি বুঝতে পারতেছেন যে গ্রামারটা কিভাবে আমি শেখানোর চেষ্টা করব। যেহেতু ওখানে একটা চ্যালেঞ্জ আছে, ক্লাস 6 থেকে জব প্রত্যাশী সবার জন্য এই কোর্সটা। যারা একেবারে জিরো থেকেই শিখতে চান, আলহামদুলিল্লাহ এখানে আমরা প্রাইমারি ওরিয়েন্টেড যে টপিকগুলো আছে সেটা খুব সুন্দরভাবেই নেব। নিঃসন্দেহে আমি আমার জায়গা থেকে শতভাগ এফোর্ট দেব। বাট এরপরও আসে না যে এরকম তৃষ্ণা মেটে না, অথবা আমার যে চাহিদা সেটা আরো আরো শিখতে চাই, তাদের জন্য ফাউন্ডেশন কোর্সটা সামনে ইনশাল্লাহ আসবে। আপনারা চাইলে সেখানে এনরোল করতে পারবেন। কোর্স ফি আপনাদের নাগালের মধ্যেই থাকবে। আচ্ছা, এরপর দেখুন, যেইখানে এই যে ব্যাপারগুলো আছে, অনেস্ট, অনেস্ট, এইখানে এইস মানে কি হ? না, এইস মানে হ হলে সেটা কনসোনেন্ট হতো। হলি, এখানে এইস মানে হ, হলি। অনারি ম্যাজিস্ট্রেট, এখানে এইস মানে হচ্ছে হ নয়, হর্স, এখানে এইস মানে হচ্ছে হ। ওকে? এবার বলেন তো কি যে আমার ভাবনার সাথে আপনার ভাবনাটা মিলল কিনা? গ্রামার যেন কারো ভীতির কারণ না হয়। এখন পর্যন্ত এইটুক নিয়ে কে সন্তুষ্ট বলেন দেখি?
ভালো ক্লাস হচ্ছে, একদম শুরু থেকে ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমরা নেক্সটে আসতে পারি। আচ্ছা, আমরা নির্দিষ্ট সবচেয়ে বেশি পাবো ডেফিনিট আর্টিকেলের ব্যবহার, অদ্বিতীয়, অদ্বিতীয় সবকিছু, ডেফিনিট আর্টিকেলের ব্যবহার, অদ্বিতীয় সবকিছু। দেখি এগুলো ইনশাল্লাহ সবগুলো ধীরে ধীরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শতভাগ সেবা দেওয়ার, দেখি কতটা দিতে পারি। লক্ষ্য করুন, প্রথম যেটা আছে, যেমন অদ্বিতীয়, যা পৃথিবীতে একটাই আছে, এটা অদ্বিতীয়, এটা অদ্বিতীয়। যেমন একটা সবচেয়ে কমন একটা সেন্টেন্স, দ্য আর্থ, দ্য আর্থ মুভস around the sun. The earth moves around the sun. এখানে অদ্বিতীয় কোনটা? আর্থ এবং হচ্ছে এই যে সান, আর্থ সান, এই দুটো অদ্বিতীয়। এর পেছনে দি বসেছে, ক্লিয়ার? দি বসেছে, পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, যে যার ধর্মগ্রন্থ, যে কোনো ধর্মগ্রন্থ, ইট মে বি যে কোনো ধর্মগ্রন্থ এটা হতে পারে। আই রিড দ্য হোলি, ইউ আর এন কোরআন, অথবা যারা আছে খ্রিস্টান আছে বাইবেল, ডেইলি। হ্যাঁ, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম আমি জানি না, লিখতে পারলাম না। যদি কেউ বলে দেন তা আমি লিখে দিচ্ছি, আই রিড দ্য হোলি কোরআন, পাবলিক বাইবেল, ডেইলি। খেয়াল করছেন, মানে ধর্মীয় গ্রন্থ, এই যে হোলি কোরআন অথবা বাইবেল, এগুলো হচ্ছে ধর্মীয় গ্রন্থ, সো এর পেছনে দিয়ে লাগবে। যেমন তো গীতা, আমার যতদূর মনে পড়ে গীতা, GITA, গীতা, রাইট? যে যার মতোটা লিখবেন, যিনি হিন্দু তিনি লিখবেন গীতা ডেইলি, যিনি খ্রিস্টান তিনি লিখবেন বাইবেল, যিনি মুসলিম তিনি লিখবেন কোরআন। রাশেদুল রাশেদ, না আমাদের এক ভাই, এই যে আমি নামটা পড়তে পারছি না, মারাক, মারাক আছে। আচ্ছা, বর্ষা সরকার অনেকে বলে, যারা বলেছে ঠিক আছে, যারা এই ধর্মের যেটা বলেছে আমরা সেটা লিখতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এইবার আসুন নেক্সটে যেটা আমি পাচ্ছি, নদ নদী সাগর মহাসাগর, নদ নদী সাগর মহাসাগর মরুভূমি। সবগুলো তো লেখা যাবে না, সবগুলো লেখা যাবে, সবগুলো লেখা যাবে না, আমি শুধু আপনাদের অল্প কয়েকটা লিখে দেখাচ্ছি। যেমন দ্য নীল, NI, নীল ইজ দ্য লংয়েস্ট, লংয়েস্ট রিভার। নীল নদ হচ্ছে সবচেয়ে লম্বা, লংয়েস্ট রিভার। এখানে আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, নীল এবং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বেও কিন্তু দি বসে, ঠিক আছে? নীলের পূর্বে যেরকম, সুপারলেটিভ ডিগ্রির পূর্বেও এরকম তার দি বসেছে। মহাদেশের পূর্বে কোনো আর্টিকেল নাই। তাহলে আমরা কি লিখতে পারি বলেন দেখি? মহাদেশ, মহাদেশ কি কি মহাদেশ আছে? মহাদেশ কয়টা বলেন দেখি, পৃথিবীতে মহাদেশ কয়টা? আমরা লিখতে পারি বাংলাদেশ, বাংলাদেশ ইজ ইন এশিয়া। মহাদেশের নামের পূর্বে কোনো আর্টিকেল নাই, খেয়াল করেছেন? মহাদেশের নামের পূর্বে কোনো আর্টিকেল নাই। 7টা মনে আছে তার মানে? আবার দেখুন এইখানে যেটা আছে, খেয়াল করেন, পর্বতমালা দ্বীপপুঞ্জ, পর্বতমালা দ্বীপপুঞ্জ, পর্বতমালা দ্বীপপুঞ্জ এর পূর্বে
এর পূর্বে এর পূর্বে পূর্বে বসে। বসে মানে কি? এর পূর্বে দিবসে। এর পূর্বে দিবসে। দিবসে। তবে পর্বত ও দ্বীপের পূর্বে ক্রস। পর্বত দ্বীপের পূর্বে হচ্ছে ক্রস। এটা কেমন কথা হলো? এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে। কোনো প্রবলেম নাই, এটা আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দিচ্ছি, বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। পর্বতমালা এবং হচ্ছে দ্বীপপুঞ্জ, যেমন যদি আমি বলি এরকমটা হিমালয়, তাহলে লিখতে হয় দি হিমালয়েস। হিমালয়েস, খেয়াল করছেন? হিমালয়েস, অর্থাৎ হিমালয় পর্বতমালা, এটা লিখতে গেলে দি লাগে। বাট যদি আপনি লিখতে চান এভারেস্ট, লাগবে না, এভারেস্ট সিঙ্গুলার। আবার দ্বীপপুঞ্জ, তাহলে কি লিখবেন আপনি? দি আন্দামানস। আন্দামানস, যেখানে সেটা খুব ইন্টারেস্টিং, তাই না? আপনি এভারেস্ট লিখতে যান, লাগবে না, বাট হিমালয়াস লিখতে লাগবে। আবার যদি আপনি বলেন যে সিলন দ্বীপ, সিলন দ্বীপ, CEYLON, সিলন, সিলন, দেখেন সিলন লিখতে গেলে কোনো দি নাই, বাট আন্দামানস লিখতে গেলে দি আছে। ইয়েস অর নো? আমাকে একটু জানান। বুঝছেন কি বোঝেন নাই? পর্বতমালা প্লুরাল হলে দি, আর সিঙ্গুলার হলে ক্রস। এরপর হচ্ছে জাহাজ, জাহাজ, ট্রেন, বিমান। আপনি কি করবেন? দা টাইটানিক। দা টাইটানিক। দা টাইটানিক। দা টাইটানিক। আমরা এখানে আর যাচ্ছি না, কারণ যেগুলো লেস ইম্পর্টেন্ট ওইদিকে আর যাচ্ছি না। দা টাইটানিক বিখ্যাত, যা বিখ্যাত সব কিছুর নাম, বিখ্যাত সব কিছুর নাম। যেমন একটা বিখ্যাত যুদ্ধ, আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলি, দ্য ব্যাটেল অফ পলাশি। পলাশি, দ্য ব্যাটেল অফ পলাশি, দি ব্যাটেল অফ পলাশি, বিখ্যাত যুদ্ধ। দি লাগাই দিলাম। তো এরকম যে কোনো কিছুই থাকুক, আপনাকে এভাবেই চিন্তা করতে হবে, আর কোনো উপায় নাই। ওকে? জাস্ট এ মিনিট। এই হচ্ছে পলাশি বানানটা এরকম, দ্য ব্যাটেল অফ পলাশি। নির্দিষ্ট জাতি শ্রেণী, নির্দিষ্ট জাতি শ্রেণী, এটা কিরকম আছে সেটা দেখাচ্ছি। নির্দিষ্ট জাতি শ্রেণীটা লক্ষ্য করুন। নির্দিষ্ট জাতি শ্রেণী, এটা কেমন হতে পারে? এটা যে খুব বেশি জটিল কিছু সেটা কিন্তু না, খুব বেশি জটিল কিছু না। যেমন আমরা বলি না, the poor are born to suffer. The poor are born to suffer, এইখানে দেখুন the poor, এই the poorটা কিন্তু একটা জাতি। গরিবরা the poor, ধনীরা the rich। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে দি লাগে। যদি বলি সে আমার মাথার উপর মেরেছে, হি স্ট্রাক অন দ্য হেড, অন দ্য হেড, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন যা যা বলতেছি। এই হেড, 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 মাথার পূর্বে দি আছে। পূর্ববাচক সংখ্যা,
হি ইজ দ্য ফার্স্ট বয়, ইজ দ্য ফার্স্ট বয়। যে সংখ্যা দ্বারা অবস্থান বোঝায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বোঝায়, এটা হচ্ছে এই দেখছেন ফার্স্ট। এটাকে বলে পূর্ববাচক সংখ্যা, এর পূর্বে দি। বাদ্যযন্ত্র বাজানো বোঝালে, যেমন আই ক্যান প্লে দ্য ফ্লুট, FLUTE, ফ্লুট। আমি বাঁশি বাজাতে পারি, জাস্ট একটু চিন্তা করেন, এই যে ফ্লুটের পূর্বে দা বসাই দিছে। ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? এই পর্যন্ত ক্লিয়ার অর নট আমাকে একটু জানান। আর সুপারলেটিভ ডিগ্রি এটা তো আপনারা পারেনি, অলরেডি দেখিয়েছি, এই জায়গায় দেখিয়েছি, সেটাকে আবার নিয়ে আসি। এই যে দেখুন, লংয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দিই। I can play the guitar, right? Right, exactly. Exactly. Clear. ওকে, ডান। চলুন তাহলে নেক্সটে যাই। এটু হয়ে গেল নাকি সমস্যা আছে? ডেফিনিট আর্টিকেলের ব্যবহার বুঝছেন কিনা? আর 5 থেকে 6 মিনিট লাগবে, আলহামদুলিল্লাহ এর মধ্যে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওকে, বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর হচ্ছে ভাইয়া, যদি আমরা এভাবে একটু চিন্তা করি, এব্রিভিয়েশন বোঝেন কিনা? সংক্ষিপ্তকরণ। এব্রিভিয়েশনের ক্ষেত্রে যেটা করতে হবে, এব্রিভিয়েশনের আগে এন বসে, এব্রিভিয়েশনের আগে এন বসে। এব্রিভিয়েশনের বেলায় ফার্স্ট লেটারের সাউন্ড বিবেচনা করতে হয়, এব্রিভিয়েশনের বেলায় ফার্স্ট লেটারের সাউন্ড। যেমন দেখুন, এফ লিখতে এ লাগে, এল লিখতে এ লাগে, এম লিখতে এ লাগে, এফ আর হচ্ছে এল, এগুলো লিখতে কিন্তু এ লাগে। এফ আর সিএস, এফ এফ এ আছে এখানে, এ চলে আসে, তার মানে কিন্তু এন এফ আর সিএস। আবার এন এমবিবিএস, বাট যখন আপনি বি লিখবেন, BA BSc, তখন কিন্তু আর কিছু লাগে না, তার মানে সেক্ষেত্রে এ। মানে ভাওয়াল হলে এন, কনসোনেন্ট হলে এ, ভাওয়াল হলে এন, কনসোনেন্ট হলে এ। ইয়েস আর নো? ইয়েস। সঞ্জিত কর্মকার, আই হোপ বুঝেছেন। সঞ্জিত কর্মকার, আই হোপ বুঝেছেন, সমস্যা নেই। 1 নাম্বার কোয়েশ্চেনটা, 1 নাম্বার নিয়মটা শেষ হলো আমাদের। এরপর হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা একটু দেখুন, দর গতিবেগ অনুপাত। দর গতিবেগ অনুপাত, খেয়াল করেন, দর গতিবেগ অনুপাত হচ্ছে দর গতিবেগ অনুপাত প্রকাশে ইচ এভরি পার এর পরিবর্তে এককের পূর্বে এন বসে। খুবই ভালো কথা। দর গতিবেগ অনুপাত প্রকাশে ইচ এভরি পারের পরিবর্তে এন, এককটা খেয়াল করেন, যেমন এই রাইস সেলস 50 টাকা এ কেজি, এটা হচ্ছে একক না, আমরা কেজি হিসেবে মাপি। দি কার রানস 110 কিলোমিটার এন আওয়ার। আবার আই হ্যাভ টু ওয়ার্ক 12 আওয়ার্স এ ডে, খেয়াল করছেন? এই যে কেজি কনসোনেন্ট, আওয়ারের এইচ ভাওয়ালের জন্য এন, ডের ডি, কনসোনেন্টের জন্য এ, রাইট?
ক্লিয়ার? এইবার দেখেন স্বভাবত কতিপয় ফ্রেজে স্বভাবত এন বসে। এটা মুখস্থ করা যাবে কিনা? আমি একটু দেখাই দিচ্ছি, সবগুলো এক জায়গায় নিয়ে আসতেছি। এই কটা মুখস্থ করা যাবে কি যাবে না? In a hurry, in a temper, in a fix, to an in, such a noun, rather a noun, এরপর হচ্ছে have অথবা get the upper hand, এরপর হচ্ছে in a body, in a nutshell, এগুলো বোঝা যাবে কিনা, এগুলো মুখস্থ করা যাবে কিনা? করা যাবে, রাইট, করা যাবে, সমস্যা নাই। আপনারা এটা দেখে নেবেন। মানে এটা সেন্টেন্স ভেদে অর্থ হয় এরকম না, মারাক, এটা সেন্টেন্স ভেদে অর্থ হয়, সেন্টেন্সের বাইরে কোনো কিছুর অর্থ বলা যায় না। ওকে, কারণ এইখানে দেখুন, যেমন এই প্রশ্নগুলো আসছে পরীক্ষাতে, এই প্রশ্নগুলো আমরা পেয়েছি। আর এইটা দেখেন যেটা আছে যে হি ইজ ইন এ টেম্পার, হি ইজ ইন এ টেম্পার, ইজ ইন এ টেম্পার, আবার হচ্ছে অ্যাট লাস্ট দি বেস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড। ওকে, নেক্সটে আসি। এই নিয়মটা একটু দেখেন। নিয়মটা কি বলছে? এই যে কতিপয় নাউন, কতিপয় নাউনের মধ্যে ইংলিশ, ফ্রেঞ্চ, গ্রিক, চাইনিজ ভাষা জাতি বোঝায়। এক্ষেত্রে জাতি বোঝালে পূর্বে দি বসে, ভাষা বোঝালে পূর্বে কোনো আর্টিকেল বসে না। তাহলে ভাষা জাতি উভয় বোঝাতে পারে। যদি জাতি বোঝায় পূর্বে দি বসাবেন, আর যদি ভাষা বোঝায় পূর্বে কিছু লাগবে না। কারণ এইখানটাতে দেখেন ইংলিশ আর এ ওয়াইজ নেশন, আমরা নিশ্চিতভাবে দি বসাতে পারি, কারণ সামনে কি আছে? নেশন, জাতি। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, নিঃসন্দেহে দি, কারণ এই ইংলিশ বলা হয় সারা পৃথিবী। ইংলিশ ইজ হার্ড, ইংরেজি কঠিন ভাষা, মানে ইংরেজির কঠিন বলা হয় নাই, ইংরেজি কঠিন এটা বলা হয়েছে, জাস্ট এইটুকুই। ওকে, ক্লিয়ার অর নট? বুঝছি কি বুঝি নাই জানাবেন। ক্রস, এই শেষে দি ইংলিশ ইজ হার্ড মানে কি? এখানে ইংলিশ তো জাতি না, ভাষা। ক্লিয়ার? এরপর দেখেন যে সাধারণত দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। সাধারণত দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে ইউনাইটেড, ইউনিয়ন, কিংডম, রিপাবলিক আর হচ্ছে প্লুরাল দেশগুলোর নামের পূর্বে দি বসে। কিরকম ব্যাপার খেয়াল করেন। সাধারণত দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে কিছু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য যেগুলো বলা হয়েছে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা যখন আপনি এইভাবে লিখবেন তখন কিন্তু দি আছে,
বাট শুধু আমেরিকা লিখলে নাই। রাশিয়া পূর্বে আর্টিকেল নাই, বাট যখন সোভিয়েত ইউনিয়ন লিখবেন ইউনিয়ন রাষ্ট্র দি লাগবে। রিপাবলিক অফ কঙ্গো দি লাগবে, বাট শুধু কঙ্গো লিখলে লাগবে না। ইউকে দি লাগবে, ইউনাইটেড কিংডম, বাট যখন ইংল্যান্ড লিখবেন দি লাগবে না। আবার কিছু আছে প্লুরাল দেশ, প্লুরাল দেশ যেমন এই ফিলিপাইন্স, শেষে এস আছে, বাহামাস এস আছে, নেদারল্যান্ডস এস আছে, মালদ্বীপস এস আছে। আর এই একটা শহর, বিখ্যাত শহর, এইটার পূর্বে সহজাতভাবে এমনি এমনি দি বসে। এটা কিছু লাগে না, এমনি এমনি দি বসে। বলুন দেখি সবাই। আর্টিকেলের ভাবনাটা কিরকম হলো আপনাদের, এটা একটু বলেন দেখি। ভাবনায় কোনো পরিবর্তন আসলো কিনা, ভাবনার মধ্যে কোনো দাগ কাটতে পারলাম কিনা। আচ্ছা, আমরা শুধু বলেছি যে একটা দেশের নাম যদি এই যে ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, রিপাবলিক প্লুরাল হয় তাহলে দি বসাবেন, না নর্মালি হবে না। আমেরিকা লিখলে দি নাই, বাট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিখলে দি আছে। রাশিয়া লিখলে দি নাই, সোভিয়েত ইউনিয়ন লিখলে দি আছে। কঙ্গো লিখলে দি নাই, দ্য রিপাবলিক অফ কঙ্গো লিখলে দি আছে। ইউনাইটেড কিংডম লিখলে দি আছে, ইংল্যান্ড লিখলে নাই। আর এগুলো প্লুরাল দেশ, এই যে ফিলিপাইন্স, বাহামাস, এগুলো প্লুরাল। নেদারল্যান্ডস, মালদ্বীপস, আর হেগ একটা শহরের নাম, এই বিখ্যাত শহরের পূর্বে এর নামই হচ্ছে দ্য হেগ। ওকে, আপনারা একটু আমার ইংলিশ হাব পেজটাতে কিছু রিভিউ দিয়ে আইসেন। রিভিউ দেওয়া যাবে না? একটু রিভিউ দিয়ে আইসেন। দুষ্ট লোকেরা রিপোর্ট করে, আপনারা যারা আমাকে ভালোবাসেন, ক্লাস করে যাদের মন ভালো হয়, তারা একটু রিভিউ দিয়ে আইসেন, কেমন? সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।